নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রবিবার গন্ডাছড়া পরিদর্শনে গিয়ে সর্বহারা মানুষের জন্য বড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি গন্ডাছড়ার উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর জন্য ব্যয় হবে বহু কোটি টাকা। পাশাপাশি চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে। কোনোভাবেই চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। রবিবার গন্ডাছড়ার ধ্বংসলীলা সরেজমিনে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ঘটনা ঘটেছিল গত 12 জুলাই। সেই ক্ষত শুকোয়নি আজ 23 দিনেও। সান্দন পত্রিকা ও সান্দন টিভিতে সম্প্রতি খবরও প্রকাশিত হয়েছিল মুখ্যমন্ত্রী দেখা চাইছে সর্বহারা মানুষ। অবশেষে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন গন্ডাছড়া পরিদর্শনে যাওয়ার। তারপরেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। শরণার্থী শিবিরে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। রাত জেগেও কাজ করেছেন অনেক প্রশাসনিক কর্মী। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়েও মানুষের খোঁজ খবর নেন প্রশাসনিক কর্মীরা। শুরু হয় পুলিশ প্রশাসনেরও দৌড়ঝাঁপ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা মহকুমা। থানা ওসি থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের ব্যস্ততা ছিল এদিন চূড়ান্ত। তারপর রবিবার তিনি সকালবেলা মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত 30 কার্ড, নারায়ণপুর বাজার, শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে। পরে পরমেশ্বর রিয়াং এর পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। শুরু থেকে শেষ গোটা ঘটনা সম্পর্কে অবগত হন তিনি। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, গত 7 জুলাই আনন্দ মেলাকে কেন্দ্র করে এক দুর্ঘটনা ঘটে। পরমেশ্বর রিয়াং নামে এক যুবক আহত হয়েছিল। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 12 জুলাই মৃত্যু হয় তার। পরবর্তী সময়ে তার মৃতদেহ গন্ডাছড়ায় আনার পর বহু বাড়িঘর আক্রান্ত হয়েছে। সেই ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়ে 30 কার্ড এলাকায় সিকিউরিটি ক্যাম্প বসানোর চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এমআর দাসপাড়া, রামনগর এলাকাগুলিতে নিরাপত্তা আরো বেশি কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মৃত পরমেশ্বরের পরিবারকে আগে 6 লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল সরকারিভাবে। তার পরিবারের জন্য আরো 4 লক্ষাধিক টাকা দেওয়া হবে। গন্ডাছড়া এসে লক্ষ্য করা গেছে 101টি পরিবার পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পরিবারকে প্রথম পর্যায়ে 95,000 টাকা করে দেওয়া হয়েছে। আরো 2 লক্ষাধিক টাকা সহ সর্বমোট 3 লক্ষাধিক টাকা তাদের সরকারি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপর যেসব পরিবার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রথম পর্যায়ে 50,000 টাকা করে সরকারি সহযোগিতা পেয়েছিল, তাদের জন্য সরকার আরো 1 লক্ষাধিক টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে। অপরদিকে 31টি পরিবার প্রথম পর্যায়ে 25,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছিল। সেসব পরিবারকে আরো 25,000 টাকা করে তাদের সহযোগিতা করা হবে। একই সাথে যেসব পরিবার 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা এবং 5,000 টাকা করে প্রথম পর্যায়ে সহযোগিতা পেয়েছেন, সেসব পরিবারকে আরো একই অর্থরাশি আর্থিক সহযোগিতা হিসেবে দেওয়া হবে। সর্বমোট 145 পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে। এতে সরকারের পূর্বের আর্থিক সরকারি ঘোষণা থেকেও অতিরিক্ত 2,40,40,000 টাকা বেশি ব্যয় হবে। সর্বমোট 30,45,20,000 টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে
যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি, এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর, তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে, সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার। পাশাপাশি মুখ্যমন্ত্রী গন্ডাছড়ার উন্নয়ন প্রসঙ্গেও এদিন একাধিক বিষয় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিউ কনস্ট্রাকশন নারায়ণপুর মার্কেটের জন্য 30টি মার্কেট স্টল করা হবে। এর জন্য সরকারের ব্যয় হবে 1 কোটি টাকা। অপরদিকে সুপার মার্কেটে আরও 1 কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হবে। স্ট্রিট লাইট, রাস্তার জিম সহ বিভিন্ন উন্নয়নের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হবে। আমবাসা থেকে গন্ডাছড়া রাস্তার জন্য 150 কোটি টাকা ব্যয় করা হবে। জমাতিয়া থেকে ডুম্বুর নগর রাস্তার জন্য 7 কোটি 50 লক্ষ টাকা ব্যয় করা হবে। গন্ডাছড়া স্কুলে ফুটবল গ্রাউন্ডের জন্য 6 কোটি টাকা ব্যয় করা হবে। কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে, এখানে 30টা মার্কেট স্টল হবে, তাতে করে 1 কোটি খরচ আমরা ধার্য করেছি। মেনটেনেন্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট, সেখানেও 1 কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেনেন্স করব, আপগ্রেডেশন আমরা করব। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডাথুইসা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক, ইন্টারনাল রোড, স্ট্রিট লাইট, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি, সেখানে 10 কোটি টাকা আমরা খরচ করব, সেটা আমরা ধার্য করেছি। ডেভেলপমেন্ট অফ গন্ডাথুইসা আমবাসা রোড লেংথ প্রায় 51 কিলোমিটার রোডটা, তার জন্য 150 করোড় অর্থাৎ 150 করোড় অর্থাৎ 150 করোড় আমরা সেখানে খরচ আমরা করব, সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডাথুইসা অ্যান্ড রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং, সেখানে আমরা 19 করোড় 20 লাখ সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড, যেখানে লেংথ হচ্ছে প্রায় 9 কিলোমিটার, সেখানে 12 করোড় সেখানে আমরা খরচ করব। ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম রঞ্জিতপাড়া টু বুধজয় পাড়া আন্ডার রৈশাবাড়ি লেংথ, এখানে 5 কিলোমিটারের লেংথ, সেখানে 8 করোড় আমরা খরচ করব। আমবাসা গন্ডাথুইসা রোড টু জমাতিয়াপাড়া আন্ডার ডম্বুরনগর লেংথ প্রায় 3 কিলোমিটার, সেখানে 7 করোড় 50 লাখ আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাট গন্ডাথুইসা ক্লাস 12 স্কুলে, সেখানে 6 করোড়ে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারির ডম্বুর লেখে, সেখানে 5 করোড় সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি। সেটিং আপ অফ নিউ 50 বেডেড ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডাথুইসা, সেখানেও 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডাথুইসা, স্মার্ট ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানেও 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 এমটির চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি সেখানে। তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ফিশ টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাট গন্ডাথুইসা, 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1 করোড় 30 লাখ আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ সিসিটিভি
কাভারেজ 1 ঘন্টা 3 মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সেই কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10 লাখ আমরা ধার্য রেখেছি। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি ছাড়া কোনো দেশ বা রাজ্য এগিয়ে যেতে পারে না। সবকা সাথ সবকা বিকাশ এই মূল মন্ত্রকে পাথেয় করে এর সরকার এগিয়ে যাচ্ছে। শান্তন টিভি। রাস্তা সংস্কারে হাত লাগালো ছাত্রছাত্রীরা, লজ্জায় মুখ লুকালো প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। ঘটনা আমবাসা পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ড এলাকায়। আমবাসা পুর পরিষদের 10 নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল স্কুল পরিচালন কমিটি। আমবাসা পুর পরিষদের 10 নং ওয়ার্ডে অবস্থিত চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা রাস্তা সংস্কারের কাজে হাত দেয়। রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন হতো। রাস্তার খানাখন্দের কারণে প্রায় দুর্ঘটনার শিকার হতো ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। কিছুদিন আগে একজন ছাত্রী স্কুলে আসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাথায় আঘাত পায়। তাছাড়াও প্রায় সময় দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষদের। বহুবার বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে দপ্তরে জানিয়েও রাস্তা সারের উদ্যোগ নেয়নি কেউ, যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী ছিল। তাই বাধ্য হয়ে চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আজ রাস্তা সারের কাজে হাত দেয়। এনএসএস ইউনিট থেকে রাস্তা সংস্কার করা হয়। এক সাক্ষাৎকারে ছাত্রছাত্রীরা জানায়, বহুদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা, এ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। চান্দ্রাইপাড়া ক্লাস 12 স্কুলের এনএসএস ইউনিট মানে এই রাস্তাটা বহুত খারাপ আসলো, এদিকে আওয়ান যাওয়ার মানুষের দিকে বহুত কষ্ট আসতো, যার জন্য পরশুদিন আমরা স্কুলের একজন ছাত্রী স্কুটির থেকে মানে অ্যাক্সিডেন্ট করছে, মাথাও ফাটছে, পাও ব্যথা পাইছে। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রাস্তাটা আমরা সবাই মিললে এনএসএস ইউনিট মিলে এই রাস্তাটা ঠিক করব। কতদিন ধরে এই রাস্তাটা খারাপ? বহুত আগের থেকে। পাশাপাশি এনএসএস ইউনিটের ইনচার্জ শিক্ষক স্বপনম বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে এবং আসতে অসুবিধা হয়ে পড়ে। তিনি আরও জানিয়েছেন, এর মাধ্যমে সমাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ হবে এনএসএস ইউনিট। দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট গত 1 মাস ধরে এই রাস্তাটা বিপদস্বরূপ ছিল। এই বিপদস্বরূপের দরুন আমরা দেখেছি আমাদের 7-8 জন বাচ্চা বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মেয়ের পায়ে ব্যথা পেয়েছে, আরেকজন একদিন মাথাতে শিল লেগেছে, 5টি টমটম উল্টিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি ছাত্রছাত্রীরা আসে, যে কোনো সময় গুরুতর কোনো বিপদ ঘটতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দপ্তরকে জানিয়েছি, দপ্তর বলেছে টেন্ডার হয়েছে, কাজ ধরবে। এবার ধরবে বলতে আমাদের এদিকে স্কুল চলছে, পরীক্ষাও চলছে। সেই ক্ষেত্রে আমরা যদি মানে ভালো রাস্তা না থাকে তাহলে বাচ্চারা কিভাবে যাবে? এত ছাত্র আছে প্রায় 1000-এর মতো। সেই পরিপ্রেক্ষিতে এনএসএস ইউনিট সর্বদাই এই কাজে নিয়োজিত। তাই আমরা 3 দিন ধরে পরিকল্পনা ছিল যে যেদিন মানে রবিবার থাকবে আমরা আসবো, এসে রাস্তাটা পরিষ্কার করে দেবো। আমরা 2 ট্রাক রাবিশ এনেছি, এনে এখানে দেওয়া হয়েছে এবং রাস্তাটা মোটামুটি একটা চলার যোগ্য করা হয়েছে। আশা করি এনএসএস বাচ্চারা এই সমাজসেবার মাধ্যমে তাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা তা শিখতে পারবে। কিন্তু দায়বদ্ধ ছাত্রছাত্রীরা হলেও প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা কতটা দায়বদ্ধ হবে আজকের পর সেটা ভালো বলতে পারবে স্থানীয়রা। কারণ এ ধরনের দৃশ্য হয়তো ভূ-ভারতে নজিরবিহীন। ছাত্রছাত্রীরা কতটা অসন্তুষ্ট হয়ে উঠলে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসতে পারে সেটা একবার ভাবতে হয় সচেতন মহলকে। শান্তন টিভি। অবশেষে দেহ মিলল মনুঘাট শ্যামপাড়ায়। বন্যার জলে তলিয়ে যাওয়া মনমোহন ত্রিপুরার। জানা যায়, রবিবার সকালে মনুঘাট শ্যামপাড়ার জমি থেকে উদ্ধার হয় মনমোহন ত্রিপুরার মৃতদেহ। পরে মনমোহন ত্রিপুরার মৃতদেহ নিয়ে আসা হয় সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে। স্থানীয়দের বক্তব্য, গত 2 দিনের বৃষ্টিতে ফেনী নদী ও মনু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। ফেনী নদী ও মনু নদীর মিলনস্থল সংলগ্ন অবস্থিত শ্যামপাড়া। 2 নদীর জলে মনুঘাট, হারবাতলি
এলাকার ব্যাপক জল বেড়ে যায়। বন্যার রূপ নেয় মনুঘাট, শ্যামপাড়া, হারবাতলি। শনিবার সকাল 9টায় মনমোহন ত্রিপুরা বন্যার দৃশ্য দেখতে বেরিয়ে শ্যামপাড়ায় ছড়ার জলে পড়ে যায় এলাকার জনগণ। পুলিশ, টিএসআর, বিপর্যয় মোকাবিলা টিম, এনডিআরএফ শনিবার সারা দিন খোঁজ করার পরও মনমোহন ত্রিপুরাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে। দুই কংগ্রেস প্রার্থীর ওপর অতর্কিত হামলা দুষ্কৃতিকারীদের। আঙ্গুল উঠেছে শাসক দলের দিকে। কংগ্রেস দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে তেলিয়ামুড়া থানায়। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচার শেষ লগ্নে কৃষ্ণপুরে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি। কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রবিবার দলের পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর ওপর শাসক দলের যুব সংগঠনের কর্মী সমর্থকেরা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত করে। এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সরগরম। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া বলেন, তেলিয়ামুড়া মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির দুই প্রার্থী বিপ্লব সরকার এবং অসিত বিশ্বাসের ওপর আক্রমণ সংঘটিত হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তাদের ওপর যুব মোর্চার কর্মী সমর্থকেরা সম্মিলিতভাবে আক্রমণ সংঘটিত করেছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিপ্লব সরকার দাবি করেছেন, তিনি এবং অসিত বিশ্বাস যখন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন পেছন থেকে ধাওয়া করে তাদের উপর যুব মোর্চার কর্মী সমর্থকেরা আক্রমণ সংঘটিত করে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে কংগ্রেস দলের নেতৃত্বরা কথা বলে সুবিচার প্রার্থনা করেছেন। সময় গেছিল, পাইছিল তোমার, এখন কি গেলে এটা ঠিক না। আমাদের মত প্রকাশ করার দরকার, কে কাকে বুঝ দেবে সেটা তো বড় ব্যাপার। এখন একটা মতই প্রকাশ করতে না পারে, রাষ্ট্রপতি যদি এইভাবে আপনি মারধর করে, ওটা তো রাজ্যের জন্য শোভনীয় নয়। এদিকে গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুব মোর্চার কৃষ্ণপুর মন্ডল সভাপতি নির্মল দেবনাথ দাবি করেছেন, এই সমস্ত ঘটনার পেছনে যুব মোর্চার কর্মী বা সমর্থকরা দায়ী নয়। তিনি আরো দাবি করেছেন, যুব মোর্চার কর্মী সমর্থকেরা বরাবরই সমাজ গঠনের জন্য কাজ করছে। এই প্রকারের অনভিপ্রেত কাজ কখনোই যুব মোর্চা করে না। যে গিয়ে থাকে এবং যুব মোর্চারা যদি আক্রমণ করে থাকে, তাহলে সঠিক তথ্য খুঁজে বের করার জন্য আমি আগ্রহ করব প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন। এবং যুব মোর্চারা এসব কাজে কোনোদিন বিশ্বাসীও না, যুব মোর্চারা এসব কাজে কোনোদিন লিপ্ত নেই। সেটা আমাদের কাছে, সেটা আমাদের ভরসা, সেটা আমাদের গর্ব হয়। সেটা আমরা বলতে পারি। কৃষ্ণপুর বিধানসভার মধ্যে অন্তত এই সকল কার্যক্রম আমরা এখনো সংগঠিত করিনি বা এরকম করার জন্য আমরা কাউকে বলিও না। এটা আমাদের গর্বের বিষয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। শান্তন টিভি। যাত্রীবাহী অটো এবং মারুতির মধ্যে সংঘর্ষে দুই স্কুল পড়ুয়া সহ আহত 4 জন। এদিন যাত্রীবাহী TR074230 অটো গাড়িটির সঙ্গে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুই স্কুল পড়ুয়া সহ মোট 4 জন। ঘটনা রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ানবাজার ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায়। অটো গাড়িটির যাত্রী 56 বছর বয়সী তনু মিয়া জানান, সে তাঁর পরিবার নিয়ে বিশ্রামগঞ্জ বাজার শেষ করে একটি অটো গাড়ি করে তারাপদ এলাকায় নিজ বাড়িতে যাওয়ার সময় দ্রুত গতিতে একটি মারুতি এসে অটোটিতে ধাক্কা মারে। মারুতি গাড়ির ধাক্কায় অটো গাড়িটি উল্টে গিয়ে মারাত্মকভাবে আহত হয় তনু মিয়া এবং তাঁর স্ত্রী খুদেজা খাতুন সহ তাঁর দুই নাতনি স্কুল পড়ুয়া রচনা আক্তার ও সুমাইয়া আক্তার আহত হয়। বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অল্পেতে রক্ষা হয়েছে দুই স্কুল পড়ুয়া সহ তনু মিয়ার পরিবার। বাজার থেকে একটা গাড়ি তারাপদ থেকে নামছে, নাইমা একবার ও দুটা লং সাইডে বেশি বেড়ার সাইডে হে গাড়িটা দেখে তবে হে গাড়িটা বাড়ি দিয়ে লাগছে। আমরা বাড়ি দিয়া আপনার অসল হয়ে গেছি। কয়জন আসছেন আপনারা গাড়িতে? 4 জন, ড্রাইভার সহকার 5 জন। 5 জনই আহত হয়েছে। ড্রাইভারটা নষ্ট হয়েছে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি তারাপদ। এখন কই আছে? এখন তো বিশ্রামের অফিসে আছে। আবারটা দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো আমবাসাস্থিত ধলাই জেলা হাসপাতালে। চোরেরা থাবা বসায় হাসপাতালে 2টি ওয়ার্ডে। ঘটনা শনিবার রাতে নিয়ে যায় বেশ কয়েকজন রোগীর নগদ টাকা ও মোবাইল। শিশু ওয়ার্ড ও জেনারেল ওয়ার্ডের রোগী ও তাদের পরিজনদের মোবাইল ও টাকা নিয়ে যায় চোরেরা। জানা যায়, চোরেরা এক রোগীর ব্যাগ থেকে নগদ 21,000 টাকা নিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী জানায়, রাত্রি 1টার সময় ব্যাগে মোবাইল ঢুকিয়ে ব্যাগটি মাথার পাশে রেখে ঘুমিয়েছিলেন। রাত্রি 3টার সময়
সময় ঘুম ভাঙার পর দেখতে পান ব্যাগটি তাঁর পায়ের পাশে। সাথে সাথে তিনি ব্যাগটি খুলে দেখতে পান ব্যাগে মোবাইল নেই। এই বিষয়ে হাসপাতালে এমএসকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি নিজেও ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। রোগীর পরিজনদের থানায় অভিযোগ জানাতে বলেছেন। তিনি আরও জানান হাসপাতালে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখলে রাত্রিবেলা কে হাসপাতালে প্রবেশ করেছে তা ধরা পড়বে। পাশাপাশি তিনি হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবার পরিজনদের সতর্ক থাকার পরামর্শ দেন। এই সময় মানে দোয়া দেওয়াইছি রাত্রে 1:19 বাজে দোয়া দেওয়াইছি করে তারপর আমরা একটু শুয়েছিলাম আর কি। তারপর 3:19 ঘুম থেকে হঠাৎ করে উঠে দিই ব্যাগ নাই। তারপর আমি ছিল করতেছি শিওরের কাছে ব্যাগ নাই এটার মধ্যে টাকার ব্যাগ আসলো। কত টাকা? 21,000 টাকা। তারপরে তো খুঁজেছি তার আগে খুঁজছি আমি তো বাচ্চা কাছে বেরিয়েছি ফানা। তারপরে ওইদিকে গেছে গিয়ে দেখে সিকিউরিটি গার্ডও নাই। তারপরে ওকে দিয়ে ঘুরছে তারপরে ওই লেট্রিনে বাথরুমের উপরে কাপড়ের ব্যাগটা পাওয়া গেছে আর কি। এখানে কাপড়ের ব্যাগটা আছে আর এমনিতে টাকার টুকা কিছু পাওয়া গেছে না। আর কি হারাইছে? আর ওই মানুষের ওই তারার এখান থেকে ওই বেডেরও কাপড় টাপড় নিচে একটা পার্সের মতন ওই এটার মধ্যে টাকা নাই মনে করছে মনে টাকা আছে, টাকা টুকু কিছু না, জামা কাপড় তারপরে সবটি আমরা বেডের ভিতরে ঢুকাই দিছে। টাকা ছাড়া অন্য কিছু জিনিস নিছে নি? অন্য কিছু না। মোবাইল টোবাইল করে কিছু চুরি? আপনারা 21,000 চুরি গেছে। আর অন্য কোনো পেশেন্টের কিছু চুরি হয়েছে? আপনি কোথাও থেকে আইছেন? পেশেন্ট পার্টি আমার কাছে এসেছিল সকালবেলা, বললো যে ওরা যখন ঘুমিয়েছিল এখানে পুরো ওয়ার্ড ভর্তি লোক আছে, সবাই ঘুমিয়েছিল, পেশেন্ট আছে, প্রচুর পেশেন্ট পার্টি আছে। তো বললো যে একটা ব্যাগ নাকি নিয়ে গেল, ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল। তো ঠিক আছে, আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, অসুবিধা নেই, আমরা ওটা দেখছি, আমাদের এখানে পুলিশ আছে, ওদেরকে বলেছি একটা এফআইআর করবো আর কি। আমাকে জানিয়েছে, আমি ব্যবস্থা নেব। হ্যাঁ, সেটা অবশ্যই দেখা যাবে, কারণ যেহেতু সিসি ক্যামেরা আছে ওই সময় কে ঢুকেছিল সেটা আমরা ইজিলি বের করতে পারবো। অসহায় শেষ কিনারায় চলে গেছে বসত ঘর। এই দৃশ্য মেলাঘর পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়ার। কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর। টানা বৃষ্টির ফলে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোমতী নদীর একেবারে শেষ কিনারায় বসতঘর চলে গিয়েছে। তাই বাধ্য হয়ে মেলাঘর পৌর পরিষদের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতী নদী সংলগ্ন বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। শনিবার রাতে এই ঘরে ঘুমোতে পারেননি তিনি। সারা রাত অনিদ্রা থেকে ঘরটিকে পাহারা দিয়েছেন। গোমতী নদীর জলস্তর যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, হয়তো রবিবারের মধ্যে তার বসত ঘরটি নদীর গর্ভে চলে যেতে পারে। তাই তড়িঘড়ি বসত ঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ইসমাইল মিয়া জানান, সরকার থেকে নদীর ভাঙন রুখতে বোল্ডার বসানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সরকার এখনো পর্যন্ত বোল্ডার বসায়নি। ফলে নদীর ভাঙন অব্যাহত রয়েছে। যেকোনো সময় উনার বসত ঘর নদীর গর্ভে চলে যেতে পারে, তাই তিনি নিজের ঘরটি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তিনি আরও জানান, উনার আর কোনো জায়গা জমি নেই, আগামী দিনে অন্যের জায়গায় বসবাস করতে হবে। আমরা বোল্ডার দিব কইছে না, তারা আমরা গাঙ্গের কাঁথাত বাড়ি, কিন্তু অনেক বাড়ি ঘর ভাঙ্গা গেছে। এখন আমার তো ভাঙ্গার পথে এদিন আন্দোলন করছি, আমরা আরো অ্যারেস্ট করে এই করে থানার লোকে, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো ইয়া পাইছি না। এখন ঘর বানতেছেন কে রে? আপনার ঘর এই তো ঘর তো নদী নিয়ে গেতেছে, এখন গাঙ্গে নিয়ে গেতেছে, পালা তুলতেছে গাঙ্গের মধ্যে, দেন বাংতাছি। তো আপনার এই বসতঘর যে ভাঙ্গা নিতেছেন, আপনার অন্য কোনো জায়গা আসেনি? না, অন্য কোনো জায়গা নাই আমার। কোথায় থাকবেন এখন? এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি জায়গা টাকা লইয়া যদি থাকতাম পারি, আর মানুষের নিয়ে থাকুন, আর এটি বেচল লাগবো। শ্যামন টিভি। আগামী 27 আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বরকাছাল স্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। রবিবার এক বৈঠক অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। এই বৈঠকে উপস্থিত প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রেখে বলেন, আমাদের দায়িত্ব ও কর্তব্য আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার, তাই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। তাই আজকে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। আমাদের শান্তিকালী আশ্রমে আছে,
এখানে যে মন্দিরটা হয়েছে এই মন্দির আগামী 27 তারিখ উদ্বোধন করা হবে, অগাস্টের 27 তারিখ। তো তার জন্য মহারাজ সিদ্ধ মহারাজ আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নেতৃত্বে আজকে একটা বৈঠক হবে। আমাদের মাননীয় মন্ত্রীরা থাকবেন, একজন বিকাশ দেববর্মা মহোদয় ইতিমধ্যেই হাজির হয়ে গেছেন, যতই আসছে আর কয়েকজন আসবেন বিশ্বাস মন্ত্রীরা। এই আশ্রমে আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ কর্মসূচিতে উপস্থিত হবে এবং বড় ধরনের প্রয়াস গুরুজি এই আশ্রমের তরফ থেকে গ্রহণ করেছেন এবং সেই ক্ষেত্রে উনি সকলের সহযোগিতা কামনা করেছেন। স্বাভাবিকভাবেই আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে বিগত দিনে গুরুজির যে প্রয়াস আমাদের ধর্মকে জাগ্রত করার জন্য এবং রক্ষা করার জন্য, এবং তার সুবাদে ভারতবর্ষের সরকার ওনাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করেছে। আমবাসা সফরে আসলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস সাহা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাকমাছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী মনীন্দ্র দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার ও সভা অনুষ্ঠিত হয়। এদিন মনীন্দ্র দেবনাথের বাসভবনে এক সভায় মিলিত হয় কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তিনি। সভা শেষে কাকমাছড়া 5 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি। এদিনের এই কর্মসূচিতে রাজ্য সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রূপম ধর পুরকায়স্থ, কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য মানিক দেব, ধলাই জেলা কংগ্রেসের সভাপতি নিধু মারাক সহ অন্যান্যরা। আশিস কুমার সাহা বলেন, বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে, বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, ভোট প্রহসনে পরিণত করছে বিজেপি। যদি স্বচ্ছভাবে ভোট হয় তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত। একটা পরিকল্পিত ঘটনা সেখানে রচিত হয়েছে। একটা বলা যায় যে অনভিপ্রেত মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা 7 তারিখে একটা মেলাতে গিয়ে যে ছেলেটা আহত হয় পরমেশ্বর রিয়ান, দেখা গেল 5 দিন ব্যাপী এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত গন্ডাছড়া উত্তপ্ত হয়েছে। প্রশাসনের কাছে সতর্কবার্তা ছিল, আরক্ষা প্রশাসন সেখানে যেমন কোনো পদক্ষেপ নেয়নি, সাধারণ প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের কোনো ভূমিকা নেই এবং সরকার প্রদত্ত একটা এই জাতি দাঙ্গার রূপ নেওয়ার জন্য যারা সেখানে এই 12 তারিখের ঘটনা ঘটিয়েছে তাদের প্রতিও এখন অবধি কোনো ধরনের স্টেপ নেই। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী ওইখানে যেতে চাইলেন না। রাজ্যপাল থেকে শুরু করে মুখ্য সচিব, পুলিশের মুখ্য আধিকারিক কেউ সেখানে যাননি। বিরোধী আমরা বারে বারে সেখানে যেতে গিয়েও বাধাপ্রাপ্ত হয়েছে এবং পরবর্তী সময়ে যখন রাজ্যের সবকটি বিরোধী দলের নেতৃত্বরা সেখানে গিয়ে পৌঁছেছেন, এবার মুখ্যমন্ত্রী উনি একেবারেই বলা যায় যে বিরোধীদের চাপের কাছে শুধু নয়, মুখ রক্ষার্থে সেখানে যাচ্ছেন। এই ঘটনা মণিপুরের যে আভ্যন্তরীণ অবস্থা এটাকে মনে করিয়ে দিচ্ছে। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ও বগাফা ব্লকে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া। ত্রিস্তর নির্বাচনে রবিবার সকাল থেকে ভোটে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এই নির্বাচনে বগাফা ব্লকে কর্মচারী ভোটের সংখ্যা রয়েছে 10টি। জোলাইবাড়ি ব্লকে কর্মচারী ভোটার সংখ্যা রয়েছে 446টি। রবিবার সকাল 10টা থেকে বগাফা ব্লকে ও জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের মধ্যে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া। ভোট কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট কেন্দ্র পরিদর্শন করে মহকুমার পুলিশ আধিকারিক তিনি জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরদিকে ভোটে বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট কেন্দ্র পরিদর্শন করে জানান, বিগত দিনে এমনভাবে সুষ্ঠু ভোট হতে দেখা যায়নি। বর্তমান সময়ে সকলেই নির্ভয়ে উৎসবের মেজাজে ভোটদান করছে ভোট কর্মীরা। ভোট আমার সাব ডিভিশনে 2খানে হইতেছে, একটা শান্তির বাজার বগাফা ব্লকে আর এখানে বয়েজ স্কুলে।
এখন অব্দি শান্তি মতো চলতেছে সবকিছু, ওখানেও ভালোই চলতেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা? না না না। নিরাপত্তার কেমন ব্যবস্থা রাখা হয়েছে? নিরাপত্তা সবখানেই আছে, এখানে যেমন কেন্দ্রীয় সিএপিএফ দেওয়া আছে, ওইখানে দেওয়া আছে, সিএপিএফ দিয়ে খাবার দেওয়া হয়েছে সব। সকাল থেকে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তর্গত যে সমস্ত কর্মচারী ভাইয়েরা বোনেরা যারা ইলেকশনে পড়েছেন ত্রিস্তর পঞ্চায়েতের। এখানে তো উত্তর জুলাইবাড়ির যে 14টি পঞ্চায়েত সব জায়গা থেকেই এসছে, যারা কর্মচারীরা ভোটে পড়েছেন তারা এসছে খুব শান্তি শৃঙ্খলাভাবে। এইভাবে কিন্তু আমি কখনো দেখিনি যে বিগত দিনে ভোটগুলো এত সুষ্ঠুভাবে, এত নীরব, যার যার ভোট সবাই দিয়ে যাচ্ছেন, খুব ভালো লেগেছে। তাদের মধ্যে উচ্ছ্বাসই আলাদা, তারা খুব খুশি যেন আগামী দিনে খুব সুন্দর ব্যবস্থা তারা দেখতে পায়। তাদের মনের মধ্যেও একটা প্রত্যাশা এবং আমাদের কর্মীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস আমি দেখেছি। শান্তন টিভিতে খবর প্রকাশের পর স্বাস্থ্য দপ্তরের জাম্পো টিম পৌঁছালো চরিলাম দাঁড়িয়াতল ভিলেজের পুরান লেম্বুতলি এবং গয়ারাম কোবরাপাড়ায়। দীর্ঘদিন ধরে দুই গ্রামে ঘরে ঘরে মানুষ জ্বরে ভুগছে, দেখা মিলছিল না স্বাস্থ্যকর্মীদের। অবশেষে শনিবার খবর প্রকাশিত হয়েছিল, দুই গ্রামের মানুষ চাইছেন স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলটি এদিন দুটি গ্রাম পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গ্রামে এসে তারা লক্ষ্য করেছেন বহু মানুষের জ্বর। অধিকাংশ মানুষ হাসপাতাল থেকে ওষুধ এনেছে, তবে সংকটজনক কেউ না থাকলেও একজন শিশুকে অ্যাম্বুলেন্স দিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের 15 থেকে 20 জনের রক্ত সংগ্রহ করা হয়েছে। এই রক্তের নমুনা ল্যাবে পাঠানো হবে, তবে ধারণা করা হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর কোনো আশঙ্কা নেই। আগামী 7 দিন বিশ্রামগঞ্জের একটি স্বাস্থ্যকর্মীদের টিম দুটি গ্রামের দিকে নজর রাখবে বলে জানান। উল্লেখ্য, গত 1.5 থেকে 2 সপ্তাহ ধরে ঘরে ঘরে থাবা বসিয়েছে জ্বর, এবং এই জ্বর ঘরের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে হচ্ছে। হাসপাতাল গেলে তাদের ভর্তি রাখা হচ্ছে না, কারণ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার জন্য নেই জায়গা। ঠাসা ভিড়ের মধ্যে আর রোগী রাখতে চাইছে না হাসপাতাল স্বাস্থ্যকর্মীরা। তাই যারা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে তাদের ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাড়ি ফিরে প্রায় 1 সপ্তাহ ঘনিয়ে আসলো, জ্বর থেকে সুস্থ হয়ে উঠছে না অধিকাংশ মানুষ। গোটা গ্রামগুলির মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়ে আছে। বহু বাড়িতে আশঙ্কাজনক রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়ার লোক পর্যন্ত নেই, আবার কারো বাড়িতে ওষুধ এনে দেওয়ার জন্য নেই কেউ। দীর্ঘ 1.5 থেকে 2 সপ্তাহ ধরে গ্রামগুলির মধ্যে জ্বর চোখ রাঙালেও স্বাস্থ্যকর্মীরা গ্রামে গিয়ে কারো কাছে থেকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। বর্তমানে বাড়ি বাড়িতে শয্যাশায়ী রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য নেই কেউ, এমনটাই খবর প্রকাশিত হয়েছিল শান্তন টিভির পক্ষ থেকে। একটা নিউজ এসেছিল যে গয়ারামপাড়া এবং যে দাঁড়িয়াতল এলাকাতে লেম্বুতলিতে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ঘরে আটকে আছে। তো এখন আমি সিএমও সিপাহীজলা, আমার এসডিএমও স্যার, দেন এখান থেকে জয়েন্ট ডাইরেক্টর 2 জন এসছেন, ডক্টর সুপ্রতিম, ডক্টর বিশ্বজিৎ, আমাদের ডিস্ট্রিক্ট ম্যালেরিয়া অফিসার ডক্টর বিথিকা। আমরা সবাই একটা যৌথ ভিজিট করেছি ওখানে। তো ওখানে গিয়ে দেখেছি কিছু কিছু বাড়িতে আমরা নিজেরা গিয়ে দেখেছি জ্বর তো হচ্ছে কিছু, অধিকাংশই ওরা হাসপাতালে গিয়েছে, ওষুধ নিয়ে এসছে। শুধু একজনকে পেয়েছি যে বাজার থেকে ওষুধ দিয়েছে। আদরের সম্পূর্ণ যাদেরকে দেখেছি, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সবাই হাসপাতালে গিয়েছে, হাসপাতাল থেকে ওষুধ দিয়ে ওরা বাড়িতে চিকিৎসাধীন আছে। তেমন চিন্তার কোনো বিষয় না, যে এখন সিচুয়েশান আন্ডার কন্ট্রোল। আমাদের যে আশারা আছে ওরা বাড়ি বাড়ি যাবে, ওরা সব কিছু দেখবে, সার্ভেলেন্সে রাখবে। আর ভবিষ্যতে যদি এমন কোনো কিছু হয় সেক্ষেত্রে তো আমাদের বিশ্রামগঞ্জ হাসপাতালের টিম তো ওখানে আছেই, 7 দিনের জন্য আমরা রেখেছি। এছাড়াও আরেকটা কাজ আমরা করবো, আগামীকালকে আমরা ভাবছি একটা করবো, ফগিং, ওই এলাকাতে একটা ফগিং করার জন্য। এখানে কিছু ডেঙ্গি পাওয়া গেছে, সেই অর্থে আমরা আগামীকালকে আমরা বলেছি যে আমরা একটা ফগিং করবো এলাকাতে। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চের তরফে প্রার্থীরা আইনজীবী শক্তিময় চক্রবর্তী, শান্তনু ভট্টাচার্য, প্রবীর সাহা সহ আরও আইনজীবীর বাড়িতে প্রচার করতে চান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিজেপির আইনজীবী প্যানেলের হয়ে প্রচার করছেন এবিএপির ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক সুব্রত রায়। তিনি 180 ডিগ্রি ঘুরে বলছেন,
এবিএপির কোনো প্রার্থী নেই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে। আরও বলেন যে 4 জন দাঁড়িয়েছেন তারা নির্দলের হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আগে তিনি ভুলবশত বলেছিলেন এবিএপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার যে বিষয়টি তিনি দাবি করেছিলেন সেটা ভুলবশত হয়েছে। প্রতিক্রিয়া বলতে আমাদের প্রতিপক্ষ এবার অনেক জোশ নিয়ে নেমেছে, তো তার তো আমাদের একটা পাল্টা আমাদের একটা চেষ্টা চলছে যাতে আমরা ইলেকশনে ফল করতে পারি এবং ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনটা দখল করতে পারি। তো এখন অবধি যা ডোর টু ডোর করছি, সব লয়ারদের চেম্বারে যাচ্ছি, রেসপন্স ভালো পাচ্ছি। আমরা আশাবাদী যে এবার আমাদের প্যানেল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্ধন টিভির পর্দায়। সান্ধন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।